মিলন সাহেব স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। অরুণা বেগম বলে, মিলন, বিশ্বাস করো, ইনায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচব না। ও আমার শুধু মেয়ে না, বরং আমার কলিজা। ওর শরীরে একটা আঘাত আমার কাছে মৃত্যুর সমান কষ্ট। মা হয়ে আমার মেয়ের মৃত্যু সহ্য করতে পারবো না মিলন। আমার ইয়ানাকে আমার সুস্থ চাই মিলন। মিলন সাহেব নিজেও ইনায়ার এমন অবস্থা সহ্য করতে পারছে না। ছোটবেলা থেকে ইনায়াকে সে নিজের মেয়ের মতো বড় করেছে, আর আজ সেই ইনায়া তার সামনে এমন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাবা হিসেবে এটা উনি কেমন করে মেনে নেবে? মিলন সাহেব বলে, আমাদের মেয়ের কোনো ক্ষতি হতে পারে না, অসম্ভব। ডক্টর ইনায়ার শরীরের রক্ত বন্ধ করতে পেরেছে, তবে এখনও জ্ঞান ফিরাতে পারে নাই। আর কোনোদিন পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে, কারণ নিচের দিকে পড়ে যাওয়ার কারণে মাথার পিছনে বেশ জোরে ব্যথা লেগেছে তার, যার ফলে ও হয়তো কোমায় চলে গেছে। ডক্টর রুম থেকে বের হয়ে আসে। অরুণা বেগম আর মিলন সাহেব ছুটে আসে তাদের কাছে। অরুণা বেগম এক বুক আশা নিয়ে জিজ্ঞেস করে, ডক্টর, কি হয়েছে মেয়ের? ও সুস্থ হয়ে গেছে তাই না? আমার মেয়ের সাথে আমি কথা বলতে চাই, বলুন ও সুস্থ হয়ে গেছে তাই না? অরুণা বেগমের কষ্ট দেখে ডক্টরের বেশ খারাপ লাগছে, তবে সত্যি ঘটনা বলা উচিত ওনার। ডক্টর বলে, সরি ম্যাম, আমরা ইয়ানার শরীরে রক্ত বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু ওনার জ্ঞান ফেরাতে পারিনি। হয়তো মাথায় আঘাত লাগার কারণে উনি কোমায় চলে গেছেন। ডক্টর কথাটা কত সহজে বলে দিয়েছে, কিন্তু অরুণা বেগমের মনে সেটা তীরের মতো বিঁধে গেছে। ইনায়া কখনো তার সাথে কথা বলবে না, যা উনি মেনে নিতে পারেন না। অরুণা বেগম বলে, আমার মেয়ে কখনো আমার সাথে কথা বলবে না, সেটাকে বিশ্বাস করা যায় ডক্টর? ও কথা না বললে আমার দম বন্ধ হয়ে যাবে। ওর মুখে মামুনি ডাক না শুনলে আমি বাঁচতে পারবো না ডক্টর। আপনার যত টাকা দরকার সব নিয়ে যান, কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দিন। দয়া করুন ডক্টর, দয়া করুন। অরুণা বেগমের জন্য ডক্টরের কষ্ট লাগছে, তবে যা সত্যি সেটা বলতে হবে ওনাকে। ডক্টর এই কথাগুলি বলে আবার রুমে চলে যায়। অরুণা বেগম কান্না করতে করতে মাটিতে বসে পড়েন। মিলন সাহেব নিজেও তার কানকে বিশ্বাস করতে পারছে না। উনিও কথাটা শুনে 2 পা পিছিয়ে যান। অরুণা বেগম বলে, আমার মেয়ে কোমায় চলে যেতে পারে না। ও আমার সাথে কথা না বলে থাকতে পারবে না, কখনো পারবে না, অসম্ভব। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু ইয়ানার জ্ঞান ফিরে আসে নাই। অরুণা বেগম অনেক কান্না করছে, তবে কোনো কিছু হয় নাই ইবানের। একবারের জন্য হলেও সে ইয়ানাকে দেখতে আসে নাই, বরং সে এতদিন নিজের ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করে তাদের সাথে পার্টি করে ঘুরে ফিরে কাটিয়ে দিয়েছে। আজকে ইবান বাড়িতে ফিরে আসে। সে সুন্দরবনে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, সেখানে 1 সপ্তাহ এনজয় করেছে। নাতাশা রান্না করছে, কারণ অরুণা বেগমের শরীর একদম ভালো না। ইনায়ার চিন্তায় খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। হঠাৎ করে বাড়ির দরজার বেল বেজে ওঠে। নাতাশা রান্না করা রেখে দরজা খুলতে যায়। এরপর দরজা খুলে দেখে সামনে ইবান দাঁড়িয়ে আছে। তার মন মেজাজ বেশ ফুরফুরে। নাতাশাকে দেখে ইবান বলে, সুন্দরবন থেকে তোর জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি, চল ভিতরে চল, তোকে সব দেখাবো। ইবানের হাসি মুখ নাতাশার সহ্য হয় না। সে কোনো কথা না বলে চলে যায়। ইবান পিছন পিছন আসে। ছাদ থেকে ইয়ানাকে ধাক্কা যে ইবান দিয়েছে সেটা এখন অবধি বাড়ির কেউ জানে না। নাতাশা কাউকে বলে নাই, তবে নিজের ভাইয়ের উপর সকল ভালোবাসা তার শেষ হয়ে গেছে। কারণ তার ভাইয়ের এতটা জঘন্য রূপ দেখে তার মনের মধ্যে শুধু ঘৃণা হয় ইবানের জন্য। ইবান বলে, আচ্ছা বাড়িতে মানুষ এত কম কেন? আব্বু আম্মু কোথায়? আব্বু অফিসে গেছেন আর আম্মু রুমে আছে, আর ইনায়া কোমায়, ওর জ্ঞান ফিরে নাই। এই, ইনায়ের কথা জানতে চাই না আমি। ও যদি মারা যায় তাহলে আমার কিচ্ছু যায় আসে না। ইবানের কথাটা শুনে নাতাশা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ ইনায়াকে সে তার বন্ধুর মতো দেখেছে। ছোটবেলা থেকে তারা সমবয়সী থাকার কারণে একসাথে পড়াশোনা করেছে, খেলাধুলা করেছে। আজকে ইবান তার সাথে এমন করেছে সেটা নাতাশা মেনে নিতে পারে না। নাতাশা রাগী কণ্ঠে বলে, ভাইয়া, ইনায়া মারা গেলে তোমার কষ্ট হবে না, কারণ তোমার মধ্যে মন বা মনুষ্যত্ব বলতে কিছু নাই। আরে মানুষ তো একটা পশুকে খুন করার আগেও একবার ভাবে, তার কষ্ট হয়, কিন্তু তোমার হয় নাই, কারণ তুমি মানুষ না, অমানুষ হয়ে গেছো। তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। ছি, হ্যাঁ আমি অমানুষ,
কারণ ওই ইনায়ের উপর আমার কোনো ফিলিংস নাই, ওকে ঘৃণা করি আমি। ভাইয়া, তুমি সেই দিন ইনায়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলার চেষ্টা করেছ, কালকে দেখা যাবে নিজের বোনকেও খুন করে ফেলবে। নাতাশার কথা শেষ হওয়ার আগে হঠাৎ করে একটা গ্লাস ভেঙে যাওয়ার শব্দ শুনে ইভান আর নাতাশা পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে তাকিয়ে দেখে অরুণা বেগম দাঁড়িয়ে আছে, ওনার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেছে। নাতাশা তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর বলে, আম্মু তুমি এখানে, কোনো কিছুর কি দরকার তোমার? অরুণা বেগম কোনো কথা না শুনে বরং সে নাতাশার হাত সরিয়ে দিয়ে ইভানের সামনে এসে দাঁড়ায়। ইভান ভালো করে তার মায়ের দিকে তাকিয়ে দেখে তার মার শরীরে কোনো শক্তি নাই, গলার হাড় দেখা যাচ্ছে। এমন অবস্থা হয়েছে অরুণা বেগমের। অরুণা বেগম বলে, নাতাশা এটা কি বললো ইভান? তুমি কি সত্যি ইনায়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ? ইনায়ের কোমায় চলে যাওয়ার পিছনে কি তোমার কোনো হাত আছে ইভান? ইভান তার মায়ের কথা শুনে একটা অদ্ভুত রিয়াকশন দেয়, যেখানে তার খারাপ লাগা বা ভালো লাগা প্রকাশ পায় না। ইভান খুব শান্ত স্বরে সত্যি কথা বলে দেয়, আমি ইনায়াকে ছাদ থেকে ফেলে দিয়েছি। ওই মেয়েকে খুন করার ইচ্ছা ছিল, কিন্তু বেঁচে গেছে। যদি মরে যেত তাহলে আরও ভালো হতো। ইভানের শান্ত স্বরে বলা কথাটা অরুণা বেগমের মনের মধ্যে অশান্তি আর রাগের ঝড় তুলে। অরুণা বেগম শরীরের সমস্ত শক্তি দিয়ে ইভানের গালে থাপ্পড় দেয়, যার দাগ স্পষ্ট ফুটে ওঠে ইভানের গালে। নাতাশা নিজেও চমকে যায়। ইভান নিজের গালে হাত দেওয়ার আগে আরেকটা থাপ্পড় পড়ে তার গালে। অরুণা বেগম অগ্নি চোখে তাকিয়ে গর্জন করে বলে, তোমার সাহস কি করে হয়? তুমি আমার মেয়েকে খুন করার চেষ্টা করেছ? তোমার জন্য ইনায়া আজকে কোমায় চলে গেছে। আমার ছেলে হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে খুন করার চেষ্টা করেছ। তুমি একটা খুনি ইভান। আজ প্রায় 15 বছর পর অরুণা বেগম আবার নিজের ছেলের গালে থাপ্পড় দিলেন। অরুণা বেগমের শরীরের রাগ ঠিক কতটা সেটা ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে। ইভান নিজের গালে হাত দিয়ে দেখে সেখানে থাপ্পড়ের দাগ বসে গেছে। আজকে আবার ওই ইনায়ের জন্য তার মায়ের কাছ থেকে থাপ্পড় খেতে হয়েছে তার। ইভান বলে, হ্যাঁ আম্মু, আমি খুনি, ওই ইনায়ের খুনি। ওই মেয়ের জন্য আমার জীবন থেকে সব সুখ নষ্ট হয়ে গেছে। ওই মেয়েকে আমি ঘৃণা করি। ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছি ওকে, কিন্তু একটুর জন্য বেঁচে গেছে। তবে পরের বার ওকে আমি সত্যি সত্যি খুন করে ফেলব। ইভানের কথা শুনে অরুণা বেগম সত্যি অবাক হয়। তার ছেলে হয়ে কোনো মেয়েকে খুন করার চেষ্টা করতে পারে ভাবতে পারে নাই তিনি। 15 বছরে ইভানের রাগ কমে নাই, বরং সেটা সময়ের সাথে সাথে ঘৃণার জন্ম দিয়েছে। অরুণা বেগম বলে, ইভান, কেন ঘৃণা করো তুমি ইনায়াকে? কি করেছে ও তোমার সাথে? আম্মু, ইনায়া আমার যা ক্ষতি করেছে সেটা অন্য কেউ করে নাই। ওর জন্য আজকে আমার মা আমার কাছ থেকে দূরে সরে গেছে। নিজের পরিবার থেকে 15 বছর দূরে থাকতে হয়েছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য। যদি ইনায়া আমার জীবনে না আসতো তাহলে এত কিছু হতো না। তাই ঘৃণা করে ওকে। তার জন্য কি তুমি ইনায়াকে খুন করার চেষ্টা করবে ইভান? হ্যাঁ করব, অবশ্যই করব। ওকে আমি মেরে ফেলতে চাই। ইনায়া তোমার বউ হয় ইভান। অরুণা বেগমের কথা শুনে ইভান হাসে আর বলে, যেখানে বিয়েই আমি মানি না সেখানে ইনায়াকে বউ হিসেবে কি করে মেনে নেব? ইনায়া নামটা আমার কাছে ঘৃণিত নাম। ওকে দেখলে আমার ঘৃণা লাগে। হাসপাতালে ইনায়ার চিকিৎসা হচ্ছে, এখন ওর অবস্থা ভালো। বিদেশ থেকে সবচেয়ে বড় ডক্টর ওর জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 3 দিন আগে ইনায়ার মাথায় একটা অপারেশন করা হয়, যার কারণে ওর শরীর এখন সুস্থ, তবে কোমা থেকে এখনও বের হয় নাই সে। হাসপাতাল থেকে অপারেশন শেষ করে ওকে কালকে বাড়িতে নিয়ে আসা হয়। জানালা দিয়ে মিষ্টি রোদ আসে ইনায়ার রুমে। ওর চোখ খুলে যায় আস্তে আস্তে। চোখ খুলে দেখে সে তার রুমে আছে, তবে আশেপাশে কেউ নাই। ইনায়া নিজের মাথায় হাত ধরে উঠে বসে। টেবিলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 2টা বাজে। এরপর মাথা ধরে বিছানা থেকে উঠে বসে। তার কভার থেকে ফোন বের করে দেখে আজ 7 তারিখ। তারিখ দেখে সে চমকে যায়। ইনায়া বলে, আমার যতদূর মনে পড়ছে আমি 1 তারিখ ছাদ থেকে পড়ে যাই, কিন্তু আজকের তারিখ দেখাচ্ছে 7। তাহলে কি আমি 7 দিন অজ্ঞান ছিলাম? ইনায়ার মনে পড়ে সেদিন ছাদে থাকা ছেলেটার কথা, যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু সেই ছেলের পরিচয় কি, এই বাড়িতে কি করছে সে, সেটা ইনায়া জানে না। আশেপাশে অরুণা বেগম বা নাতাশাকে দেখতে পায় না সে। ইনায়া বলে, মামুনি কোথায়? ভালো বাবা কোথায়? আমি এতদিন ধরে অজ্ঞান ছিলাম, নিশ্চয়ই মামুনি অনেক টেনশন করেছে আমার জন্য। আমাকে এক্ষুনি মামুনির কাছে যেতে হবে। কিন্তু মাথায় এমন যন্ত্রণা করছে কেন? ইনায়া মাথায় হাত দিয়ে দেয়ালে হাত দিয়ে দিয়ে বাহিরে যায়।
অন্যদিকে ইবান আর অরুণা বেগমের ঝগড়া এখনও থামে নাই, বরং সেটা বেড়েই চলছে। অরুণা বেগম বলে, ইবান, তোমার আর ইয়ানার বিয়ে হয়েছে, ইনায়া তোমার বউ, সেটা তুমি ভুলে যেতে পারো না। আইনিভাবে ইনায়া তোমার বিবাহিত স্ত্রী। আম্মু, তুমি ভুলে যেও না, ইনায়া আর আমার যখন বিয়ে হয়েছে তখন আমরা দুইজনই নাবালক ছিলাম। সেই বিয়ের আইনি কোনো বৈধতা নাই। তবে ইসলামী শরীয়তে ইনায়া আমার বউ আর আমি সেখান থেকে ওকে মুক্তি দিতে চাই। ওকে তালাক দেব আমি। অরুণা বেগম ইবানের কথা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে ইয়ানার মাথায় প্রচুর ব্যথা করছে, কিন্তু বাড়ির সবাইকে সে দেখতে চায়। ইনায়া শুনতে পায় বাড়ির ড্রয়িং রুম থেকে মামুনির শব্দ শোনা যাচ্ছে, তাই ইনায়া সেখানে যেতে নেয়। নাতাশা, অরুণা বেগম আর ইবান প্রত্যেকে এখন তাদের কথা নিয়ে বিজি, যার জন্য সিঁড়ির দিকে কারো খেয়াল নাই। ইনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, ওর মাথা দিয়ে রক্ত পড়তে থাকে। তবে মামুনিকে দেখে সে সব কিছু ভুলে যায়। ইনায়া যখন তার মামুনিকে জড়িয়ে ধরতে যাবে তখন সে সেই দিনের ধাক্কা দেওয়া ছেলেটাকে দেখে। অরুণা বেগম বলে, ইবান, তুমি কিন্তু অতিরিক্ত করছো এখন। না আম্মু, অতিরিক্ত এখন করব। ইবান নিজের মায়ের কাছে যায়, এরপর একটা দুষ্ট হাসি দিয়ে বলে, আমি ইবান চৌধুরী নিজের সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে নিজের বিবাহিত স্ত্রী ইশতিয়া জান্নাত ইয়ানাকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আজকের পর থেকে ইনায়ার সাথে আমার ইসলামী শরীয় মতে কোনো সম্পর্ক নাই। ইনায়ার সাথে আমি সকল ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। ইবানের কথায় চৌধুরী বাড়ি নীরব হয়ে যায়। অরুণা বেগম নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে, তবে ইবান হাসতে থাকে। ওর মনে আজ অনেক খুশি। নাতাশা খেয়াল করে পিছনে ইনায়া দাঁড়িয়ে আছে, যেটা দেখে নাতাশা অবাক হয়ে বলে, ইনায়া?